রাতের অন্ধকারে যখন পৃথিবী নিস্তব্ধ, তখন অনেক জায়গায় ভয়াবহ কাহিনী বলে। কিন্তু এমন একটি জায়গা যা শুধু গল্প নয়, বাস্তবে মানুষের প্রাণ কেড়ে নেয়, এমন একটি জায়গার গল্প এটি। আজ থেকে প্রায় 50 বছর আগে পশ্চিমবঙ্গের একদম পূর্ব দিকে ছিল এক প্রত্যন্ত গ্রাম। তার নাম ছিল খাদানপুর। গ্রামের শেষ সীমানায় একটি কয়লার খাদান থাকায় এইরকম নামকরণ। একসময় ওই খাদানে অনেক লোক কাজ করত, কিন্তু কোনো এক অজানা কারণে ওই খাদানে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। খাদান থেকে গ্রামবাসীদের লাশ পাওয়া যেতে থাকে, ফলে গ্রামবাসীদের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু তারপর থেকেই শুরু হয় গ্রামবাসীদের ওপর এক ভয়ানক অত্যাচার। খাদানে কাজ করার সময় এক প্রেতাত্মা সবার ওপর ভয়ানক আক্রমণ করতে থাকে, তাই গ্রামবাসীরা ওই খাদানে কাজ করা বন্ধ করে দেয়। এমনকি রাতের বেলায় ওই খাদান থেকে ভেসে আসতে থাকে এক মেয়ের আর্তনাদ। তাই সন্ধ্যার পর থেকে গ্রামবাসীরা আর ঘর থেকে বেরোতে সাহস পেত না। ধীরে ধীরে খাদানটি গ্রামবাসীদের কাছে এক অভিশপ্ত খাদান হয়ে ওঠে। সদ্য সাংবাদিকতার চাকরিতে যোগদানের পর সুমনের প্রথম কাজ পড়ে ওই অভিশপ্ত খাদানের আসল সত্য খুঁজে বার করা। তাই সে আর দেরি না করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে ওই অভিশপ্ত খাদানের রহস্য উন্মোচন করতে। গ্রামে পৌঁছে সুমন প্রেতাত্মার হাত থেকে ফিরে আসা ওই খাদানের এক শ্রমিকের সঙ্গে দেখা করে। ওই শ্রমিক তাকে সমস্ত কিছু খুলে বলে এবং সতর্ক করে বলে, ওখানে যাবেননি, যারা গেছে তারা আর ফেরেনি। খাদানের ভিতরে এক ভয়ানক আত্মা ঘুরে বেড়ায়, যাকে পায় তাকে মেরে ফেলে। কিন্তু তার সব কথা শুনে সুমনের একটু ভয় করলেও তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। বসের স্ট্রিক্ট নির্দেশ ওই খাদানের রহস্য বের করেই ফিরতে হবে, তা না হলে তার চাকরি আর থাকবে না। তাই সুমন টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের তার সাথে ওই খাদানে যেতে বলে, কিন্তু কেউ যেতে রাজি হয় না। তাই সুমন একাই রাত ঠিক 12টায় খাদানের দিকে রওনা দেয়। খাদানের প্রবেশপথটি ঘন জঙ্গলে ভর্তি ছিল। সে জঙ্গল সরিয়ে ভিতরে ঢুকতেই এক ঝাঁক বাদুড় তার কানের দুপাশ দিয়ে চলে যায়। খাদানের ভিতরটা ছিল ঘন অন্ধকারে আচ্ছন্ন। এক উদ্ভট গন্ধ খাদানের ভিতরে এক গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। দেওয়ালের দিকে আলো ফেলতেই সে চমকে ওঠে। সে দেখতে পেল বিভিন্ন জায়গায় ভাঙাচোরা সরঞ্জাম, শ্রমিকদের ছিন্ন বিচ্ছিন্ন হাড়গোড়, আর দেওয়ালে রক্তের দাগ লেগে আছে। ভেতরে প্রবেশ করার পর থেকেই সুমনের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে তার ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়। টর্চের আলো নিজে থেকেই জ্বলতে ও নিভতে থাকলো। সে অনুভব করতে পারল যেন কেউ তার কাঁধে পিছন থেকে এক ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। কিন্তু পিছন ঘুরতেই সুমন কাউকেই দেখতে পেল না। তবে দূর থেকে সে এক করুণ আর্তনাদ শুনতে পেল। আওয়াজটি ছিল অস্পষ্ট, কিন্তু বোঝা যাচ্ছিল কেউ যেন সাহায্য চাইছে। এরপর সুমন ওখান থেকে খাদানের আরো গভীরে প্রবেশ করলো। সুমন অনুভব করতে পারল তার আশেপাশে কিছু মানুষের উপস্থিতি। তবে টর্চের আলো চারিদিকে ঘুরিয়ে সে কিন্তু কাউকেই দেখতে পেল না। তবে তার চারিপাশ থেকে ক্ষীণ আর্তনাদ ভেসে আসতে থাকলো। সুমন হঠাৎই তার সামনে থেকে এক ছায়ামূর্তিকে সরে যেতে দেখে চিৎকার করে বলে উঠল, কে ওখানে? আমি জানি তুমি মানুষ, কোনো প্রেতাত্মা নও, আমার সাথে কোনো চালাকি করো না। কিন্তু সুমনের এই কথা শেষ হতে না হতেই এক প্রচন্ড চিৎকারে খাদানের চারিদিকটা ভরে গেল।
সুমন কিছু বুঝে ওঠার আগেই তার সামনে হঠাৎ এক ছায়ামূর্তি উপস্থিত হলো। মূর্তিটির মুখ বিকৃত, চোখ দুটি যেন শূন্যতার গভীর গহ্বরে পরিণত হয়েছে। সুমন ভয়ে চিৎকার করে উঠল। মূর্তিটি একটি করুণ কণ্ঠে বলে উঠল, আমাকে মুক্তি দাও, আমি এখানে কষ্টে আছি। কিন্তু ভয়ে সুমনের সারা শরীর কাঁপতে থাকলো। তার হাত থেকে ক্যামেরা মাটিতে পড়ে গেল। তখন হঠাৎ করে খাদানের ভিতরটা আলোয় ভরে গেল। ধীরে ধীরে ছায়ামূর্তিটির মুখ পরিষ্কার হতে থাকলো। তবে এবার তাকে দেখে সুমনের ভয় কেটে গেল। সে ভাঙা ভাঙা গলায় বলে উঠল, কি নীলাদি, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার এই অবস্থা কি করে হলো? আসলে সুমনের আগে নীলাকে তার অফিস থেকে ওই খাদানের ডকুমেন্টারি করার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারপর থেকে নীলার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবাই ভেবেছিল নীলা হয়তো চাকরি ছেড়ে দিয়েছে। তার জায়গায় সুমনকে আবার এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। ছায়ামূর্তিটি সুমনকে বলতে থাকলো, তুমি ভয় পেও না সুমন, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আজ থেকে প্রায় 2 মাস আগে আমিও এই খাদানের বিষয়ে ডকুমেন্টারি করতে আসি, কিন্তু এখানে এসে বুঝতে পারি এই খাদানে কয়লা তোলার পাশাপাশি নানা অসামাজিক কাজ হচ্ছে। আমি ওই সমস্ত কিছু ক্যামেরায় রেকর্ড করে রাখি, কিন্তু তারা এই বিষয়টি জানতে পেরে এক রাতে আমাকে এই খাদানে ধরে নিয়ে আসে। তারপর আমার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আমাকে মেরে ফেলে। তারপর থেকে আমার আত্মা এই খাদানেই বন্দী হয়ে আছে। তবে আমার মৃত্যুর জন্য যারা দায়ী ছিল, আমি তাদের সবাইকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। কিন্তু আমার আত্মা এই খাদানেই আটকে আছে, কিছুতেই আমি মুক্তি পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করো। আমার সাথে সাথে আমি যাদের মেরেছি তাদের আত্মাও এই খাদানে বন্দী হয়ে আছে। এসব কথা শুনে সুমন বলে ওঠে, কি করলে তুমি মুক্তি পাবে নীলাদি? উত্তরে নীলাদি বলল, একটি বিশেষ পূজার মাধ্যমে আমাদের মুক্তি সম্ভব, তবে সময় খুব কম। যদি কিছু ভুল হয় তাহলে অভিশাপ আরো ভয়ঙ্কর হবে। আমরা আর কিছুতেই এই খাদান ছেড়ে যেতে পারবো না। এই খাদান অভিশপ্ত হয়েই থেকে যাবে। এরপর সুমন গ্রামে ফিরে গ্রামের পুরোহিতের কাছে সমস্ত কিছু খুলে বলে। তাকে দ্রুত পূজা সম্পন্ন করার অনুরোধ করে। পুরোহিত তাকে সাহায্য করতে রাজি হন। পরদিন রাতে তারা আবার ওই খাদানে যায়। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন। ঠিক তখনই খাদানের ভেতর থেকে তীব্র আর্তনাদ শোনা যেতে থাকলো। বিভিন্ন দিক থেকে ছায়ামূর্তিরা তাদের চারপাশ ঘিরে ঘুরতে ঘুরতে হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো। মাটি কাঁপতে থাকলো আর পাথরের টুকরো চারিদিকে পড়তে শুরু করলো। পুরোহিত তাও ধৈর্য ধরে মন্ত্রপাঠ চালিয়ে যেতে থাকলো। কিছুক্ষণ পরে এক উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেল। খাদানের ভেতরে যেন এক অপার্থিব শান্তি নেমে আসলো। পুরোহিত জানালো আত্মারা মুক্তি পেয়েছে এবং অভিশাপ শেষ হয়েছে। এই ঘটনার পর সুমন ওই খাদানের নির্মম সত্য নিয়ে একটি বই লেখে, যা পরবর্তীকালে সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। অভিশপ্ত খাদানটি এখন আর ভৌতিক নয়, তবে এটি স্থানীয় ইতিহাসের অংশ হয়ে রয়ে গেছে।